শুরু করছি অপারেশন স্পাইডার্স ওয়েব এপিসোড 6। আমার সঙ্গে কণ্ঠে সেমন্তী, রাজেশ এবং সুদীপ্ত। ডিআইজি সাহেবকে বিস্তারিতভাবে রিপোর্ট দিতে দিতে আমাদের গাড়ি প্রফেসর ইন্দ্রদেব চক্রবর্তীর বাড়ির সামনে এসে দাঁড়াল। সকলে ভিতরে প্রবেশ করলাম। বসার ঘরে গিয়ে বসে কিছুক্ষণ অপেক্ষা করার পরই ইন্দ্রদেববাবুর স্ত্রী অমলা দেবী আমাদের সামনে উপস্থিত হলেন। পরিচয় পর্ব সেরে কাজের কথা এলাম। ইন্দ্রদেববাবুর সব থেকে কাছের মানুষ আপনি, তাই আপনার থেকে ভালো ওনার সম্বন্ধে নিশ্চয়ই কেউ বলতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই তো তড়িঘড়ি বিদেশ থেকে আপনাকে ডাক করানো হয়েছে। আপনার কোনো অসুবিধা হয়ে থাকলে আমরা তার জন্য ব্যথিত। যদি কিছু মনে না করেন তাহলে ইন্দ্রদেববাবুর কর্মজীবনের সম্বন্ধে একটু ডিটেলে বলবেন। কোনো বিশেষ ঘটনা বা এরকম কিছু। কিছুক্ষণ চুপ থেকে কাঁপা গলায় অমলা দেবী বলতে শুরু করলেন। ওর সম্বন্ধে আপনারা যেটুকু জানেন সেটাই স্বাভাবিক। ওর থেকে বেশি কিছু বা অস্বাভাবিক কিছু আমার মনে হয় না কিছু জানার আছে। আসলে মিস্টার ওয়াংয়ের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে ওর নিজস্ব সময় বলতে কিছু ছিল না। সপ্তাহের অর্ধেক সময় ব্যাঙ্গালোরে কাটাতো, আর বাকি কটা দিন নিজের ল্যাবে আর ইনস্টিটিউটে ছাত্রদের সঙ্গে। আমার সঙ্গে দিনে হয়তো ঘন্টা 2 থাকতো, আর রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ত। এই ওর রুটিন ছিল। তাই ওর রিসার্চ বা কাজের জগতের মধ্যে কোনোদিন ঢোকার সুযোগ পায়নি। ওর পছন্দও ছিল না সেটা। তবে মারা যাবার কয়েকদিন আগে থেকে ওকে কিছুটা দুর্বল মনে হতো মানসিকভাবে। আমি অনেকবার কারণ জিজ্ঞাসা করলেও জানতে পারিনি। ছেলে বছরে একবার দিন কয়েকের জন্য বাড়ি আসে, তাই ছেলের জন্য সবসময় ওর মন খারাপ থাকতো। ওটাও কারণ হতে পারে। আচ্ছা, স্বর্ণেন্দু ব্যানার্জি সম্বন্ধে কিছু জানেন? স্বর্ণেন্দু মানে স্বর্ণ, ও তো আমাদের ছেলের মতো। আসলে 13-14 বছর বয়স ছিল তখন ওর বাবা মারা যান। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছেলেটা। ইন্দ্র তো ওকে নিজের ছেলের মতোই দেখত। বছর 2 পরিচয়, তবু ওর ব্যবহারে আর মেধায় যেন সকলকে আপন করে নিয়েছে। দিন কয়েক হলো ওর মাকে নিয়ে আমেরিকায় চিকিৎসার জন্য গেছে। অত্যন্ত ভালো ছেলে। ওর বাবাকে আপনি চেনেন? না, কেন বলুন তো? ওর বাবার নাম স্নেহাশিস ব্যানার্জি। আমার কথাটা শোনা মাত্রই অমলা দেবীর ভ্রু কুঁচকে গেল। ওপরের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবতে ভাবতে বললেন, স্নেহাশিস ব্যানার্জি, নামটা যেন শোনা শোনা লাগছে। আচ্ছা, কোথায় বাড়ি বলুন তো? যাদবপুর। 12 বছর আগের কথা মনে থাকার স্বাভাবিক নয়, তবে উনি আপনাদের বাড়ি এসেছিলেন। রাতে ডিনারও করে গেছিলেন, খুব নামও করেছিলেন। কিছুক্ষণ ভাবতে ভাবতে অমলা দেবী বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে থাকাটা স্বাভাবিক নয়, তবে উনি নেহাতি সাদাসিধে একজন ভালো মানুষ ছিলেন। আজকাল ওরম মানুষ খুব কমই দেখা যায়, তাই হয়তো মনে আছে। ইন্দ্রর সঙ্গে কোনো একটা রিসার্চের ব্যাপারে উনি যুক্ত ছিলেন। তো উনি স্বর্ণেন্দুর বাবা, আমার জানা ছিল না। হ্যাঁ অমলা দেবী। তারপর কিছুক্ষণ থেমে কি যেন একটা ভেবে বলে উঠলেন, মারা যাওয়ার দিন সকালবেলায় ইন্দ্র একটা জিনিস দিয়েছিল স্বর্ণেন্দুকে দেওয়ার জন্য, যার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারিনি। ও বলেছিল স্বর্ণেন্দু ঠিক বুঝতে পারবে।
জিনিসটা কি? একটা ছবি। দাঁড়ান। বলে অমলা দেবী উঠে পাশের ঘর থেকে একটা ছবি এনে আমার হাতে দিলেন। ছবিটা দেখে আবার আশ্চর্য হলাম। এটা আর একটা মাকড়সার তার জালের ওপর বসা ছবি। ঠিক এই রকমই ছবি WLR এ দেখেছিলাম। স্নেহাশিস বাবুর ডায়েরির মধ্যে আঁকা ছবিটাও এইরকমই দেখতে। সৌরাশিস বলে উঠল, আবার সেই ছবি। এবার আমি বললাম, সৌরাশিস চলো, আর সময় নষ্ট করা যাবে না। ইন্দ্রদেব বাবুর ল্যাবটায় যাওয়া যাক। এক্সপার্টরা কত দূর এগিয়েছে দেখি। অমলা দেবীকে ধন্যবাদ জানিয়ে বাড়ির বাইরের ল্যাবটায় সকলে প্রবেশ করলাম। ইন্দ্রদেব বাবুর কম্পিউটারগুলো ঘিরে 4-5 জন এক্সপার্ট চিন্তিত মুখে তাদের কাজ করে চলেছে। ওদের মধ্যে একজন আমাদেরকে আসতে দেখে এগিয়ে এলো। আমি হাত বাড়ালাম। হ্যালো, আমাকে অসম্পূর্ণ রেখেই সামনের ব্যক্তি বলে উঠল, আপনাকে কে না চেনে স্যার, আর পরিচয় লাগবে না। আমি সফটওয়্যার এক্সপার্ট ইন্সপেক্টর সুধাংশু গুপ্তা। অনেকদিন পর একটা ডিফিকাল্ট টাস্ক পেয়েছি আপনাদের দৌলতে। কাজ কত দূর এগোলো, কিছু জানতে পারলেন? মৃদু হেসে সুধাংশু বলে উঠল, ইন্দ্রদেব বাবু সত্যি একজন ওয়েল ডিটারমাইন্ড সায়েন্টিস্ট ছিলেন। নিজের তথ্যগুলো কিভাবে সামলে সিকিউর ভাবে রাখতে হয় তা ওনার কাছে শেখার আছে। তবে এই 3-4 দিনে আমাদের অক্লান্ত পরিশ্রমে অনেক কটা ফাইল আমরা উদ্ধার করতে পেরেছি। প্রত্যেক স্টেজেই দেওয়া পাসওয়ার্ড ব্রেক করে করে ওনার নিজস্ব কর্মজীবনের অনেক তথ্যই হাতে লেগেছে। এদের মধ্যে ম্যাক্সিমামই ওনার লেজার রিসার্চ সম্ভবিত, কেবলমাত্র একটা ফাইল ছাড়া। কি সেটা? এই দেখুন। বলে সুধাংশু ইন্দ্রদেব বাবুর ফাইলগুলো থেকে একটা নির্দিষ্ট ফাইল খুলে দ্রোণ জাতীয় একটা এয়ারক্রাফটের মডেলের ছবি বের করে কম্পিউটারের মনিটরে বড় করে দেখালো। ছবিটার নিচে কোণে একটা ছোট্ট মাকড়সার ছবি আঁকা রয়েছে। সুধাংশু বলতে লাগলো, এটা একটা এন্ডুরেন্স ইউএভি ড্রোনের মডেল। ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল। ছবিটা দেখলে বুঝতে পারবেন এর সাইজ খুব একটা বড় নয়। স্কেলিংয়ে 18 সেন্টিমিটার দেখানো আছে, অর্থাৎ লম্বায় 7 ইঞ্চির আশেপাশ। এটা অনেকটা আমেরিকান এন্ডুরেন্স এয়ারক্রাফটের মডেলের মতো। এর স্পেশালিটি হলো নর্মাল এয়ারক্রাফটের মতো একে লং রান আপ নিয়ে টেক অফ করতে হয় না। হেলিকপ্টারের মতো সরাসরি মাটি থেকে আকাশে উঠে যায়, স্থিরভাবে আকাশে ভেসেও থাকতে পারে। এটাই হয়তো ইন্দ্রদেব বাবুর কোনো সিক্রেট ইনভেনশন ছিল, যেটা কমপ্লিট করতে পারেননি। এই এয়ারক্রাফট বা ড্রোন যাই বলুন, এর বডির লেয়ার বানানোর জন্য ফ্যান্টোমিয়াম নামক একটা পদার্থের উল্লেখ আছে। কিন্তু সেই পদার্থটার ডিটেল জানার জন্য যখনই আমরা এগোই তখনই অন্ধকারে থাকি। কেন? এয়ারক্রাফটার ডিটেল স্ট্রাকচার আর ফ্যান্টোমিয়াম সম্বন্ধে জানতে ক্লিক করলেই সিস্টেম আমাদের জেড নামক ফাইলে রেফার করে, আর এখানেই কবি কেঁদেছে। ওই জেড নামাঙ্কিত ফাইল যতবারই খুলতে যাওয়া হয় 11 ডিজিটের পাসওয়ার্ড চায়। অনেক চেষ্টা করেও এই পাসওয়ার্ড উদ্ধার করা যাচ্ছে না। লকিং মেকানিজম ব্রেক করলে বা ফাইলটা কনভার্ট করে উদ্ধার করার চেষ্টা করলে পুরো ফাইলটাই কারাপ্টেড হয়ে যাওয়ার ভয় আছে। তাই এই জেড ফাইলটাকে নিয়ে সকলেই চিন্তার মধ্যে রয়েছি। সুধাংশুর কথাগুলো এতক্ষণ শুনলেও আমার চোখ দ্রোণটা নিচে আঁকা ওই ছোট্ট মাকড়সাটার থেকে সরছিল না। মাথার মধ্যে অনেকগুলো ছবি আর কথা যেন কিলবিল করছিল। WLR এ পাওয়া প্রথম মাকড়সা আর তার জালের ছবি, পরে স্নেহাশিস ব্যানার্জির ডায়েরিতে পাওয়া একই রকমের হাতে আঁকা ছবি। ওনার লেখা শেষ বাক্য, ওদের মাকড়সার জালে আর ফাঁসতে চাই না। আবার অমলা দেবীর কাছ থেকে পাওয়া একই ধরনের ছবি। সবশেষে এই দ্রোণের মডেলের নিচে ছোট্ট ছবিটা, সবগুলো যেন একটাই কথা বলতে চাইছে। মাথার মধ্যে থেকে কে যেন হঠাৎ বলে উঠল, স্পাইডার, স্পাইডার। সঙ্গে আমিও নিজের অজান্তে বলে উঠলাম,
স্পাইডার। আমার কথা শুনে সকলের চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। সুধাংশু বলে উঠল, মানে? উত্তরে বললাম, হ্যাঁ স্পাইডার, পাসওয়ার্ডে স্পাইডার টাইপ করো। কিন্তু স্যার, ওটা তো 11 ডিজিটের। কিছুক্ষণ ভালো করে ভেবে মাথাটা ঠান্ডা করে বললাম, তাহলে স্পাইডারস নেট বা স্পাইডারস ওয়েব টাইপ করো। ওকে। বলে সুধাংশু জেড ফাইলের অ্যাক্সেস পাসওয়ার্ডের জায়গায় স্পাইডারস নেট টাইপ করলো। অ্যাক্সেস ডিনাইড লিখল, অর্থাৎ ভুল পাসওয়ার্ড। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে আমি বললাম, দ্বিতীয়টা টাইপ করো, এটা তো হতেই হবে। সুধাংশু টাইপ করলো স্পাইডারস ওয়েব। সকলের চোখ বড় বড় করে মনিটরের দিকে তাকিয়ে থাকলো। এন্টার করার সঙ্গে সঙ্গে মনিটরের লেখা ফুটে উঠল, Access granted. Welcome to the Spider's Web. সঙ্গে সঙ্গে সকলে উৎসাহে একসঙ্গে লাফিয়ে উঠলাম। সমস্ত এক্সপার্টরা আমাকে অভিবাদন জানাতে লাগলো। আমার ইশারায় সুধাংশু ফাইলটা খুলে তার মধ্যে সাব ফাইলগুলো দেখতে লাগলো। প্রথমেই বের হলো নোটপ্যাডে লেখা একটা চিঠি। সুধাংশু চিঠিটা পড়তে লাগলো। স্বর্ণ, আমি জানতাম তুমি পারবে। তুমি প্রথম যে আমার ইনভেনশন সম্বন্ধে জানবে। তবে এই ইনভেনশন শুধু আমার নয়, আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী। আজ তুমি আমার সম্বন্ধে এমন অনেক সত্য কথা জানবে, যার পর তুমি হয়তো আগের মতো আমাকে আর শ্রদ্ধা করতে পারবে না। তবে আমি তোমার অপরাধী, সঙ্গে তোমার মায়েরও। আমার এটাই প্রাপ্য। সেই জন্যই হয়তো আমার আজ এমন অসুস্থতায় পড়েছে। আর আমার মারা যাওয়ার পরই তুমি এ সত্য জানতে পারবে, তাও আমি জানি। আমি জানি তুমি এর আগেও আমার গোপন তথ্যগুলো জানার চেষ্টা করেছ, অনেকগুলো দেখতেও পেয়েছ। তাই আমার দৃঢ় বিশ্বাস এই ফাইলটা খোলার জন্য তোমার কাছে এই ছবিটাই যথেষ্ট ছিল। তোমার বাবা স্নেহাশিস ব্যানার্জি যে পদার্থবিদ্যার প্রফেসরের সঙ্গে একসঙ্গে কাজে নেমেছিলেন, আমি সেই ব্যক্তি। তুমি প্রথম যেদিন বাবার পরিচয় দিলে সেদিনই বুঝতে পারি, কিন্তু তোমাকে বলিনি, বলার সাহস হয়নি বলতে পারো। তোমার বাবার আবিষ্কৃত ফ্যান্টোমিয়ামকে কাজে লাগিয়ে একটা অদৃশ্য দ্রোণ বানাবার পরিকল্পনা ছিল আমাদের। দ্রোণটার নাম স্পাইডার রাখবো বলে ঠিক করেছিলাম। তবে স্পাইডার বা এর ইনভেনশনের সম্পর্কিত ব্যাপারগুলো টপ সিক্রেট ছিল। এটা ফেমাস বিজনেসম্যান মিস্টার মিথিলেশ ওয়াং, আমি ও তোমার বাবার মধ্যেই সীমিত ছিল। ইনভেনশন কমপ্লিট হওয়ার আগে পরিবারের লোকজনকেও এর ব্যাপারে বলা নিষিদ্ধ ছিল। এই দ্রোণটার স্ট্রাকচার বানাতে স্নেহাশিস ব্যানার্জি অনেক সাহায্য করেছিলেন। ওকে বলা হয়েছিল, আমরা এই বিশেষভাবে বানানো দ্রোণটাকে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের হাতে তুলে দেব, যাতে করে এটা শত্রু দেশ আর আতঙ্কবাদী সংস্থাগুলো থেকে প্রয়োজনীয় তথ্য আর ছবি সংগ্রহ করে আমাদের দেশকে তাদের পূর্ব পরিকল্পনা সম্বন্ধে জানাতে পারে। উনি নিতান্তই একজন দেশভক্ত নাগরিক ছিলেন। কোনো শর্ত না রেখেই উনি আমাদের, অর্থাৎ আমার আর মিথিলেশ ওয়াংয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। মিস্টার ওয়াং যাবতীয় খরচ খরচার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ওয়াং অন্য কিছু চেয়েছিল। ও ওই ফর্মুলা চাইনিজ ডিফেন্স মিনিস্ট্রির ওর কয়েকজন পরিচিতকে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিল। ওয়াং আমাকেও ওর বাহু আর অর্থ বলে ওর কথা মানতে বাধ্য করে, কিন্তু স্নেহাশিস বাবু শেষমেশে কথা জানতে পারলে এই কাজ থেকে সরে আসতে চান। ওয়াং এর কার্যকলাপ ফাঁস করে দেওয়ারও কথা বলেন। নিজেকে বাঁচানোর জন্য তাই ওয়াংই লোক লাগিয়ে তোমার বাবার রোড অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। হ্যাঁ স্বর্ণ,
তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি, করানো হয়েছিল আমার শত মানা করা সত্ত্বেও। ফ্যান্টোমিয়াম বানানোর যে 14টা ফর্মুলা স্নেহাশিস বাবু আমায় দিয়েছিলেন, সেগুলির সবই ওনার নিজস্ব কিছু কোডে লেখা ছিল। প্রথম দুটো কোড ওর সাহায্যে ব্রেক করলেও ওর মারা যাওয়ার পরে বাকিগুলো আমার কাছে দুরূহ হয়ে পড়ে। দীর্ঘ 11-12 বছর লেগে যায় আমার ওই কোড ব্রেক করতে। তবে 14টা সল্ট ফর্মুলা কাজে লাগিয়েও আমি ফ্যান্টোমিয়াম বানাতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস স্নেহাশিস বাবু নিশ্চয়ই আরো কোনো তথ্য গোপনে নিজের কাছে রেখে দিয়েছিলেন। স্বর্ণেন্দু, তুমি স্নেহাশিস বাবুর ছেলে, ওর রিসার্চের প্রকৃত উত্তরাধিকারী। এই 14টা সল্ট ফর্মুলা কাজে লাগিয়ে নিজের বাবার স্বপ্নকে পূর্ণ করো। আমি এই ফর্মুলা কোডার সল্ট ভার্সন আর স্পাইডারের ডিটেল স্ট্রাকচার পরের ফাইলগুলোই দিয়ে গেলাম। পারলে আমায় ক্ষমা করো। পরের ফোল্ডারগুলো খুলে 14টা ফর্মুলা আর দ্রোণের স্ট্রাকচারটা দেখতে পেলাম। সবকিছু দেখে সৌরাশিস বলে উঠল, ওরে বাবা, এ যে একেবারে কেঁচে খুঁড়তে কেউটে। ওয়াং থাওয়ালে এত বড় একটা পরিকল্পনা করেছিল। এই দ্রোণ চাইনিজ বা অন্য কোনো বিদেশিদের হাতে লাগলে আমাদের তো সমূহ বিপদ। ওর কথাগুলো শুনে আমি বললাম, বিপদ এখনো টলেনি। মানে আর কিছু নয়, কেসটা পুরো জলের মতো পরিষ্কার। আস্তে আস্তে বলি। ইন্দ্রদেব বাবুর এই সিক্রেট লাস্ট নোটটা দেখে স্বর্ণেন্দুর বুকে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ইন্দ্রদেবের কাছ থেকে এই 14টা ফর্মুলা নিয়েও নিজের বাড়ি যায়। বাবার পুরনো কাগজপত্র ঘেঁটে ও ডায়েরিটা আবিষ্কার করে। পুরো ডায়েরিটা পড়ে। বাকি দুটো ফর্মুলা নিয়ে ফ্যান্টোমিয়াম তৈরি করে ফেলে, যার একটা নমুনা এই মুহূর্তে আমার পকেটে রয়েছে। এন্ডিউরেন্স ইউএভি এর মডেলে দ্রোণটা বানায়, সঙ্গে হয়তো নিজের লেজার টেকনোলজির জ্ঞানটাও প্রয়োগ করে। লেজার গান টাইপের কিছু একটা দ্রোণটা ফিট করে। পরে ওই ভয়ঙ্কর অস্ত্রটাকে নিয়ে বন্ধু সুজয়ের গাড়িতে করে সেক্টর 4-এ ওয়াংস প্লেসের আশেপাশের কোনো অঞ্চল থেকে ওটাকে অপারেট করে মিস্টার ওয়াংকে খুন করে। কিন্তু একটা বিষয় এখনো ধাঁধার। কোনটা? ওর কাছে অত টাকা কোথা থেকে এলো? ও কি তাহলে ওই দ্রোণের ফর্মুলা কাউকে বিক্রি করে দিল? কোনো বিদেশি কোম্পানিকে বিক্রি করলে সেটা আমাদের দেশের জন্য একদম ভালো খবর নয়। কথাগুলো বলতে বলতেই সৌরাশিসের ফোনটা বেজে উঠল। ও ফোন ধরল। হ্যাঁ বলো, কি পাওয়া গেছে? খুব ভালো, তাড়াতাড়ি নাম্বারটা বলো। ওকে, ইন্টারপোল? ওকে, ওয়েল ডান। সৌরাশিস নিজের হাতে একটা ফোন নাম্বার টুকে নিয়ে ফোনটা কেটে দিল। আমার দিকে তাকিয়ে বলে উঠল, স্বর্ণেন্দুর নাম্বারটা পাওয়া গেছে। সুজয়কে ফোন করেছিল ওর মায়ের অপারেশন ঠিকঠাক হয়ে যাওয়ার খবর দিতে। ডিআইজি সাহেব আগে থেকেই হায়ার অথরিটির সাহায্যে ইন্টারপোলের সঙ্গে কন্ট্যাক্ট করে রেখেছিলেন। স্বর্ণেন্দু সাসপেক্টেড হওয়ার ব্যাপারটাও বলে রেখেছিলেন। ওদের সাহায্যেই ওর ঠিকানা জানতে পারা গেছে। ক্যালিফোর্নিয়ার মেট্রো এলাকায় স্ট্যানফোর্ড হসপিটালে স্বর্ণেন্দুর মায়ের চিকিৎসা চলছে। ইন্টারপোল আর ক্যালিফোর্নিয়া স্টেট হসপিটাল পুলিশ অফিসাররা ওই হসপিটালেই রয়েছে। ওরা ওকে চিহ্নিতও করে নিয়েছে। ওই নম্বরটায় ফোন করো, আমি বললাম। সৌরাশিস ওর আইএসডি কলারটা থেকে ফোন লাগালো। আমি ধরলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা কেটে গেল। সম্ভবত আননোন নাম্বার বলে ও ফোনটা ধরল না। আবার ফোন করা হলো। এবার কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে একটা মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে উঠল। হ্যালো, হ্যালো, মিস্টার স্বর্ণেন্দু ব্যানার্জি?
কিছুক্ষণ পর উত্তর এলো, Yes. আমি ডিএসপি বিক্রমজিৎ সরকার, ক্রাইম ব্রাঞ্চ, কলকাতা থেকে। মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ঠিক আছে, আপনারা এখন কোথায় আছেন? ক্যালিফোর্নিয়া। ঠিক আছে। মিস্টার মিথিলেশ ওয়াংয়ের মার্ডার কেসে আপনার বিরুদ্ধে আমাদের কাছে অনেক এভিডেন্স রয়েছে। ইন্টারপোল আর স্টেট হসপিটাল পুলিশের লোকেরাও আপনার আশেপাশেই রয়েছে। তাই এদিকে ওদিকে যাওয়ার কোনো রকম চেষ্টা না করাই ভালো আপনার পক্ষে। আমরা চাই আপনি আমাদের সঙ্গে সাধারণভাবেই এদেশে ফিরে আসুন। কিছুক্ষণ পর ওপাশ থেকে উত্তর এলো, পালাতে কি চাই? মা এখন সুস্থ, আমার কাছে এটাই অনেক। আপনারা আসুন, আমি প্রস্তুত। ওপার থেকে এরকম একটা উত্তরের আশা না করলেও ব্যক্তিত্বটার সাবল্য সম্বন্ধে আপাতত একটা ধারণা করেছিলাম। কথাগুলো শুনে সেটা যে ঠিকই তা প্রমাণিত হলো। যাই হোক, অপরাধী যখন প্রস্তুত তখন আর দেরি না করে আমেরিকায় ক্যালিফোর্নিয়ার ওই হার্ট রিসার্চ হসপিটালের ঠিকানা জোগাড় করে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কাগজপত্র নিয়ে সৌরাশিস আর আমি আমেরিকা যাওয়ার জন্য তৈরি হলাম।